গতকাল দুপুর 12টা 7 আচমকাই মাথায় ভেঙে পড়ল গোডাউনের ছাদ। তারাতলায় গোডাউন ভেঙে বিপর্যয়। মাথায় ভাঙল গোডাউনের ছাদ। তারাতলায় গোডাউন ভেঙে বিপর্যয়। লোহার বিম দিয়ে তৈরি 4 তলার কাঠামোর উপর চলছিল ঢালাই, আর সেখানেই ভয়াবহ বিপর্যয়। মাথার উপর ভেঙে পড়ে গোডাউনের ছাদ। তারাতলায় ব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে গোডাউন ভেঙে দুর্ঘটনা। লোহার বিম, কংক্রিটের চাঙড়ের তলায় চাপা পড়ে যান অনেকে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে তখন বাঁচার আরতি। ঠিক কি ঘটেছিল সেই মুহূর্তে শিউরে উঠছেন যারা সেই মুহূর্তটা প্রত্যক্ষ করেছেন, তারা শুনুন তাদের কথা। আমরা পাশেই গোডাউনে কাজ করি, তো কাজ যখন 12:30 হবে ধরম করে আওয়াজ হলো, তো আমরা ভাবলাম কি ভূকম্প এসছে। তো সবাই এক দু দেখছিল আশেপাশে, তখন কেউ বললো ওখান থেকে অনেক ধুঁধ উঠছে। তখন আর সবাই বাইরে বেরোলাম, দেখলাম কনস্ট্রাকশন সাইটটা পুরো পড়ে গেছে। তো দৌড়ে যতগুলো লোক রাস্তায় ছিল সব ভিতরে পালালো। দুজন কোন দিয়ে বার করলো যে কনস্ট্রাকশন সাইটে, আপনি বার করলেন? হ্যাঁ, আমরা হেল্প করে টেনে বার করলাম। তারপরে একজনকে পুলিশরা, তো 5 মিনিটে 10 মিনিটে পুলিশরাও চলে এসছে। একজনের কন্ডিশন অনেক ক্রিটিক্যাল ছিল, অ্যাম্বুলেন্সে নিয়ে গেছে। তারপরে মোটামুটি ম্যাক্সিমাম লোক মাঝখানেই আছে। মাঝখানে সেকেন্ড ফ্লোরে যে কনস্ট্রাকশন হচ্ছিল, সেকেন্ড ফ্লোরে যে কন্ট্রাক্টর ছিল ও সেকেন্ড ফ্লোরে ছিল। মোটামুটি ঢালাই সেকেন্ড ফ্লোরেই হচ্ছে। আজগারও ছিল কি? এটা কে আজগারটা কি? আজগার এখানে লোকাল টিএমসি স্ট্রংহোল্ড ছিল। স্ট্রংহোল্ড অনেক দিন থেকে কাজ করছিল, টিএমসি থেকে রিলেটেড ছিল। এর আগে অন্য কন্ট্রাক্টর কাজ করছিল, আবার কিছু ইস্যু হয়েছে, তারপরে 6 মাস দিয়ে আজগার হোসেন। এরকম সাংঘাতিক কোনোদিন মানে এটা না, এরা আমরা কোনোদিন দেখি না। যত লেবাররা আছে সব গ্রাম থেকে নিয়ে আসে, অনেক দূরে দূরে, কোনো নন্দীগ্রাম, মেদিনীপুর, অনেক বিলো পভার্টি লাইনের লেবাররা আছে। দুজনকে বাঁচাতে পারলাম, আর আমরা যেতে পারিনি। একজনের কন্ডিশন এত খারাপ ছিল কি মাথা ঘুরতে লাগলো। অনেকজন ওখান থেকে ভয় পালিয়ে গেল ওর কন্ডিশন। তারপরে পুলিশরা ওকে SSKM হসপিটালে নিয়ে গেল। মনে হয়েছিল যেন ভূমিকম্প হচ্ছে, এরকমই বলছেন প্রত্যক্ষদর্শীরা। তারাই প্রথমে ছুটে আসেন, উদ্ধার কাজে হাত লাগান। যদিও কিছুক্ষণের মধ্যেই পুলিশ চলে আসে, সেনা চলে আসে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়ে যায়। দমকল, বিপর্যয় মোকাবিলা দল, সেনা একযোগে উদ্ধার কাজ শুরু করে। লোহার বিম কেটে ভার্টিক্যাল ড্রিল করে সুড়ঙ্গ খুঁড়ে একে একে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করা হয়। রাতভর চলেছে উদ্ধার কাজ। কথা বলবো, রৌনক রয়েছে আমার সঙ্গে সরাসরি। রৌনক, সারা রাত ধরে উদ্ধার কাজ চলেছে, এখনো হচ্ছে উদ্ধার কাজ। কি কি প্রযুক্তির ব্যবহার করা হলো? কারণ এত দ্রুততার সঙ্গে উদ্ধার করা সম্ভব হয়েছে, যার ফলে আরো অনেক বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন সে কথা। কিভাবে হলো এই উদ্ধার কাজ রাতভর? দেখো, একেবারে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ হচ্ছে এবং 19 ঘন্টা অতিক্রান্তে এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে। আমার ক্যামেরা পার্সন গোপাল আজা তোমার সেই ছবি দেখাচ্ছে যে একদিকে যেমন সেনাবাহিনীর দল রয়েছে, অন্যদিকে NDRF, কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং দমকল কর্মীদের তরফ থেকে এই যে কংক্রিটের যে ছাদ যা ধসে পড়েছে তা দেখতে পাচ্ছ। প্রথমে তারা কিন্তু একটা মার্কিং করে নিয়েছে যে কোন কোন জায়গায় এখনো আটকে থাকার সম্ভাবনা রয়েছে। সেই জায়গাতেই কংক্রিট কাটার দিয়ে কেটে ভেতরে NDRF এবং ভারতীয় সেনার যারা রয়েছেন তারা প্রবেশ করছেন এবং সেখান থেকে উদ্ধার চালাচ্ছেন। কিছুক্ষণ আগেও কিন্তু আরো একজনকে উদ্ধার করা হয়েছে এবং NDRF সূত্রে আমরা জানতে পাচ্ছি এখনো পর্যন্ত তাদের কাছে যা খবর আরো 5 জন এখানে আটকে রয়েছে। সেই কারণেই 4 থেকে 5টি দলে তুমি দেখতে পাচ্ছ ছবি, তারা বিভক্ত হয়ে গেছে এবং যে জায়গাগুলোতে আটকে থাকার সম্ভাবনা রয়েছে প্রত্যেক কটি জায়গা আগে মার্কিং করে নেওয়া হচ্ছে এবং তারপরে ভেতরে প্রবেশ করে। তাকে NDRF সূত্রে এটা জানা যাচ্ছে, তারা যেটা জানাচ্ছেন যে এখনো 5 জনের কাছাকাছি আটকে রয়েছেন। এখনো পর্যন্ত এই 19 ঘন্টায় যুদ্ধকালীন তৎপরতায় 30 জনকে উদ্ধার করা সম্ভব হচ্ছে, যার মধ্যে 6 জনকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়েছে। এবং এখনো পর্যন্ত NDRF সূত্রে একটা খবর 5 জন ভেতরে আটকে রয়েছে এবং সেই কারণেই যে যে জায়গাগুলিতে তারা আটকে থাকতে পারে প্রত্যেক কটি জায়গায় 5 থেকে 6টি টিমে তারা বিভক্ত হয়ে গেছে এবং সেখানে কংক্রিট কাটার দিয়ে এবং তারপরই কিন্তু সেই জায়গার ভেতরে প্রবেশ করছে ভারতীয় সেনা, ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং NDRF এর কর্মীরা। NDRF এর পক্ষ থেকে কি বলা হচ্ছে শুনবো।
अभी सभी स्थिति अंदर नॉर्मल है, आप लोग को करने की कोई ज़रूरत नहीं है। हमने अभी तक 16 लाइव विक्टिम्स निकाल लिए हैं, 4 अनकॉन्शियस विक्टिम को निकाल के भेज दिए हैं। देयर आर और 4 विक्टिम्स और हैं जिस पे हम अभी काम कर रहे हैं। एक विक्टिम का लोकेशन हम आइडेंटिफाई कर रहे हैं। রৌনক, এখনো 5 জনের আটকে থাকার আশঙ্কা, তাদের উদ্ধার করা হচ্ছে কিভাবে? দেখো, একেবারে তুমি দেখতে পাচ্ছ উন্নত যে প্রযুক্তি, একদিকে যেমন হাইড্রা নিয়ে আসা হয়েছে, আর্ট মুভার নিয়ে আসা হয়েছে, অন্যদিকে ঠিক 5 থেকে 6টি টিমে ভারতীয় সেনা, এনডিআরএফ এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট তারা বিভক্ত হয়ে গেছে। আগে থেকে তারা একটা নকশা ছকে রেখেছে যে কোন কোন জায়গায় এখনো পর্যন্তই আটকে রাখার সম্ভাবনা রয়েছে। সেই জায়গাগুলোতেই কিন্তু কার্যত কংক্রিট কাটার নিয়ে এসে যে ছাদের ঢালাই যা একেবারে ধসে পড়েছে, সেই ঢালাই এবং রড কাটা হচ্ছে। তারপরে সেই জায়গার ভেতরে প্রবেশ করছেন এই উদ্ধার কার্যের যারা রয়েছেন তারা, এবং কিছুক্ষণ আগেও দেখা গেল একজনকে উদ্ধার করা হলো। সেক্ষেত্রে যেটা তারা আগে থেকে যারা ছিলেন প্রত্যক্ষদর্শী বা কোথায় কোথায় এখানে কাজ হতো, যারা শ্রমিকরা ছিলেন কোথায় কোথায় থাকতে পারে, এই বিষয়টি তারা জেনে 5 থেকে 6টি টিমে বিভক্ত হয়ে গেছে। একদিকে যেমন হাইড্রা এবং আর্ট মুভার রয়েছে, অন্যদিকে এই কংক্রিট কাটার দিয়েই কিন্তু প্রথমে এই যে ঢালাই ভেঙে পড়েছে ছাদের যে অংশ তা কাটা হচ্ছে, এবং তারপরে উদ্ধার কার্য কর্মীরা ভেতরে প্রবেশ করছেন এবং একে একে যারা রয়েছেন তাদেরকে উদ্ধার করা হচ্ছে। টানা 19 ঘন্টা কিন্তু এই উদ্ধার কার্য চলেছে, একেবারে যুদ্ধকালীন তৎপরতায় রাত ভোর এই উদ্ধার কার্য চলেছে। এবং যেটা জানা যাচ্ছে এখনো ভেতরে বেশ কয়েকজন আটকে রয়েছে, তাদেরকে উদ্ধার করার জন্যই কিন্তু তুমি ছবিটা দেখতে পাচ্ছ। বিভিন্ন জায়গায় প্রায় 5 থেকে 6টি টিমে তারা বিভক্ত হয়ে গেছে এবং প্রত্যেক কটি জায়গায় কিন্তু এরকম কংক্রিট কাটার দিয়ে কেটে তারা দেখছেন ভেতরে কেউ রয়েছেন কিনা, রেসপন্স পাচ্ছেন কিনা, বা আটকে আছে। যদি সেরকম আশঙ্কা থেকে থাকে, এরকম ভাবে একটা স্কোয়ার কাটিং করে তারা নিজেরা ভেতরে প্রবেশ করছেন এবং সেখান থেকেই কিন্তু উদ্ধার করা হচ্ছে। সঙ্গে থাকো রৌনক। তারাতলায় অবিশ্বাস্য উদ্ধার, গোডাউন বিপর্যয়ে এখনো আটকে রয়েছেন অনেকে, ভাঙা ছাদের নিচ থেকে উদ্ধার করা হচ্ছে শ্রমিকদের। অবিশ্বাস্য উদ্ধার, গোডাউন বিপর্যয় এখনো অনেক শ্রমিক আটকে রয়েছেন, ভাঙা ছাদের নিচ থেকে উদ্ধার করা হচ্ছে শ্রমিকদের। উদ্ধারকারীদের তৎপরতায় প্রাণ রক্ষা। রাতে উদ্ধার করা হয়েছে আরো কয়েকজনকে, রাতভর চলেছে উদ্ধার কাজ। বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, একেবারে অবিশ্বাস্য বলা যায়, রাতভর উদ্ধার কাজ চলেছে, এখনো চলছে। ঠিক কি কি প্রযুক্তি ব্যবহার করে কিভাবে এই কাজ চলছে? একদমই, তোমার ছবিটা দেখাবো সকালের যে ছবি, কখনো বিরামহীনভাবে এই অবিশ্বাস্য ক্ষিপ্রতায় বলা চলে উদ্ধার কাজ চলছে। তবে এখনও পর্যন্ত যারা এনডিআরএফ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর, আর্মি সহ যে সিভিল ডিফেন্স থেকে শুরু করে কলকাতা পুলিশের ডিএমজি সবাই মিলে কাজ করছেন, অর্থাৎ প্রায় সংস্থা 5টি থেকে 6টি সংস্থা কাজ করছে, একযোগে কাজ করছে। এবং এই যে সেনার তৎপরতার সঙ্গে অর্থাৎ কেন্দ্রীয় সংস্থার সঙ্গে রাজ্য সংস্থার যে তাল মিলে একসঙ্গে যে সমস্ত এই উদ্ধার কাজ, সেই উদ্ধার কাজ আমরা দেখতে পাচ্ছি যে বিশাল বড় বড় সমস্ত যে ট্র্যাকারগুলো আনা হয়েছে, যে লিফটারগুলো আনা হয়েছে, যার মাধ্যমে এই যে টিনের শেড তার উপর কংক্রিটের ঢালাই রয়েছে, সেই টিনের শেডের উপর কংক্রিটের ঢালাই সমস্তটাই বসে গেছে একেবারে নিচে। এখনও পর্যন্ত আমাদের যারা উদ্ধার কাজ চালাচ্ছেন এনডিআরএফ কর্তারা জানালেন এখনও 4 জনার সন্ধান তারা নিচে পেয়েছেন, আরও বেশি আছে কিনা সেটা জানা যায়নি। তবে এখনও পর্যন্ত আরও 4 জন নিশ্চিতভাবে আছেন, তারা নিশ্চিত তাদের উদ্ধার কাজের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলছে এবং সেই তৎপরতার সঙ্গে অর্থাৎ তাদেরকে যত দ্রুত সম্ভব বের করে আনা যায় সেই প্রচেষ্টাই চলছে। রীতিমতো ক্যাম্প করে রয়েছেন সেনাবাহিনীর কর্তারা, সেনাবাহিনীর
কর্মীরা এবং কলকাতা পুলিশ থেকে শুরু করে দমকল থেকে শুরু করে সিভিল ডিফেন্স থেকে শুরু করে এবং জাতীয় পর্যায়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে সেনার বিভিন্ন উইংস তারা কাজ করছে এবং তাদের যে প্রযুক্তি আমরা দেখছি বিশাল হাই ল্যাডার আনা হয়েছে, ক্রেন আনা হয়েছে, যে সমস্ত ক্রেন দিয়ে সাধারণত আমরা দেখি যে যুদ্ধে ব্যবহার অর্থাৎ এবং যে সমস্ত পোর্ট এলাকায় বড় বড় ট্যাঙ্কার যেগুলো তুলতে সাহায্য করে, যে বড় বড় হুকওয়ালা যে সমস্ত ল্যাডার সহ যে ক্রেন, সেই ক্রেনগুলোকে আনা হয়েছে এবং এর মাধ্যমে যথেষ্ট শক্তিশালী যে চাপ সেটা দিয়ে এগুলোকে তোলা হচ্ছে এবং একই সঙ্গে এর ভেতরে যে সুড়ঙ্গ করে যেখান দিয়ে সম্ভব সেখান দিয়ে তাদের কাছে পৌঁছে দেওয়া, জল পৌঁছে দেওয়া, অক্সিজেন পৌঁছে দেওয়া, যাতে তাদেরকে আরও বেশি কিছুক্ষণ তাদেরকে রাখা যায়, যে তাদেরকে স্বাভাবিকভাবে রাখা যায়, যতটা স্বাভাবিকভাবে রাখা যায়, তারপর উদ্ধার করে যত দ্রুত সম্ভব। আমরা দেখেছি গতকালও পরপর অ্যাম্বুলেন্সে করে চিকিৎসক সহ সেই অ্যাম্বুলেন্সে তারা পৌঁছে গেছেন, যারা গুরুতর জখম, যারা অল্প জখম, যারা খুব চরম গুরুতর জখম রয়েছেন অর্থাৎ ক্রিটিক্যাল রয়েছেন, তাদেরকে চিকিৎসক সহযোগে অ্যাম্বুলেন্স করে পাঠানো হয়েছে। এখনও আমরা দেখছি এনডিআরএফের যারা কর্মী তারা রয়েছেন, আধিকারিকরা রয়েছেন, তারা সেই যে টিনের শেড, সেই টিনের শেডের উপর এদিক ওদিক দেখছেন কোথায় দিয়ে তাদেরকে উদ্ধার করা যায় যত দ্রুত সম্ভব। এখনো পর্যন্ত 30 জনকে উদ্ধার করা হয়েছে, যার মধ্যে 6 জন মারা গেছেন। পর্যায়ে যদিও এখনো অনেকেই আটকে রয়েছে, তাদেরকেও উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে, উদ্ধার কাজ এখনো চলছে। কিন্তু কেন এভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো এই নির্মীয়মান গোডাউনের ছাদ? বেনিয়ম দুর্নীতির অভিযোগ উঠছে, গাফিলতির অভিযোগ উঠছে এবং মুখ্যমন্ত্রী তিনি গতকাল স্পষ্টই করে দিয়েছেন যে নির্মাণের প্ল্যানে গুরুতর ত্রুটি ছিল। এই ঘটনায় সুমোটো মামলা করে তদন্ত করছে পুলিশ। একই সঙ্গে সিট গঠন হয়েছে এবং বেশ কয়েকজন গ্রেফতার এবং আটকও হয়েছে। এ বিষয়ে জানবো, অমিত রয়েছে সঙ্গে। অমিত, কতজন গ্রেফতার, কতজন আটক, তারা কারা? প্রথমেই জানিয়ে রাখবো, এই বিপর্যয়ের ঘটনায় যিনি এই জমি লিজ নিয়েছিলেন গোডাউন করার ক্ষেত্রে, বেহরা ব্রাদার্সের কর্ণধার সোমনাথ বেহরাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে ইতিমধ্যেই তারাতলা থানায় নিয়ে আসা হয়েছে এবং তাকে জেরা করা হচ্ছে। এছাড়া স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কমল সামন্ত, তাকেও গ্রেপ্তার করা হয়েছে এবং যে ঠিকাদার এই নির্মাণ কাজ করছিলেন সেই ঠিকাদারের কর্মচারী যিনি সুপারভাইজার হিসেবে সেখানে কালকে ডিউটিতে ছিলেন বা তিনি কাজ করছিলেন, সাইদ মোহাম্মদ গুলজার, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া 4 থেকে 5 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের তরফে। তোমাকে জানিয়ে রাখবো, এই ঘটনার তদন্তভার ইতিমধ্যেই নিয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। তারাতলা থানায় সুমোটো মামলা রুজু করা হয়েছিল এবং সেই মামলা তদন্ত ইতিমধ্যেই গোয়েন্দা বিভাগ তদন্তভার হাতে নিয়েছে এবং এসআইটি একটি ফর্ম করা হয়েছে বা একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। যে বিশেষ তদন্তকারী দলের মাথায় রয়েছেন বা লিড করছেন হচ্ছে একজন এসএপি পদমর্যাদার অফিসার, তিনি গোয়েন্দা বিভাগের কর্মরত। এছাড়া রয়েছেন হোমিসাইডের ওসি বা হোমিসাইড ডিপার্টমেন্টের যে ইন্সপেক্টর রয়েছেন তিনি রয়েছেন। এছাড়া আইও করা হয়েছে গোয়েন্দা বিভাগের একজন ইন্সপেক্টরকে। এছাড়া তারাতলা থানার 2 জন অফিসারকেও কিন্তু এই এসআইটির মধ্যে রাখা হয়েছে, এমনটা লালবাজার সূত্রে খবর। তবে বারবার যে অভিযোগটি উঠে আসছে যে এই যে নির্মাণের ক্ষেত্রে যে স্ট্রাকচারটা ভেঙে পড়লো, তার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ফল্ট অর্থাৎ গঠনমূলক যে ত্রুটি, সেই ত্রুটির কারণে এটি ভেঙে পড়ে এবং এই ত্রুটি কী কারণে ত্রুটি রয়েছে? নকশায় গলদ, নাকি যে জমিতে স্ট্রাকচার তৈরি করা হচ্ছিল সেখানে কোনো রকম সয়েল এক্সাম করাই হয়নি বা মাটির কোনো পরীক্ষা করাই হয়নি, সেখানে এরকম একটা স্ট্রাকচার তৈরি করা হচ্ছিল, সেক্ষেত্রে ওজন ক্ষমতা সেখানে কি বেশি হয়ে গেছিলো, যার জন্য এই লোহার বিমগুলো ভেঙে পড়ে। সমস্তটা কিন্তু এর মধ্যে তদন্তের পর্যায়ে রয়েছে। ফরেন্সিক এক্সপার্টরা ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং জানিয়ে রাখবো যে এখনও পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 4 থেকে 5 জনকে আটক করা হয়েছে পুলিশের তরফে। একদমই তাই, ধন্যবাদ অমিত। তারাতলা বিপর্যয়ে বেআইনি নির্মাণ এবং গাফিলতির অভিযোগ, ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে রয়েছে শম্ভুনাথ বেরা। এই শম্ভুনাথ বেরার সংস্থায় 30 বছরের জন্য লিজ নিয়েছিল এই জমি এবং সেখানে গোডাউন তৈরির কাজ চলছিল। পোর্টের জমি লিজ নিয়ে গোডাউন তৈরি, কলকাতা বন্দরের জমি 30 বছরের জন্য লিজ নিয়েছিল নিউ আলিপুরের ব্যবসায়ী শম্ভুনাথ বেরার গোডাউনেই এই বিপর্যয়।
2024-এ বেহেরা ব্রাদার্সকে 30 বছরের জন্য জমি লিজ দেওয়া হয়। ঠিকাদারির কাজে কাঁটাপুকুরের ভূকৈলাস রোডের আজগার স্থানীয় প্রভাবশালী তৃণমূল নেতা হিসেবে পরিচিত এই আজগার গোডাউন বিপর্যয়ে পুলিশের জালে ইতিমধ্যেই শম্ভুনাথ বেরা। কথা বলবো ইরন আমাদের প্রতিনিধির সঙ্গে। ইরন, এই শম্ভুনাথ বেরা দিনভর গা ঢাকা দিয়েছিল এবং রাতে তাকে গ্রেফতার করা হলো একেবারে নাটকীয়ভাবে। কিভাবে অবশেষে পুলিশের জালে শম্ভুনাথ বেরা? কথা বলবো আবারও ইরনের সঙ্গে। শম্ভুনাথ বেরা ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে। তারাতলা বিপর্যয়ে বেআইনি নির্মাণ এবং গাফিলতির অভিযোগ রয়েছে। পোর্টের জমি লিজ নিয়ে গোডাউন তৈরি হচ্ছিল। কলকাতা বন্দরের জমি 30 বছরের জন্য লিজ নিয়েছিল নিউ আলিপুরের ব্যবসায়ী শম্ভুনাথ বেহরা। শম্ভুনাথ বেহরার সংস্থা এবং এই শম্ভুনাথ বেহরার গোডাউনেই বিপর্যয়। 2024-এ বেহরা ব্রাদার্সকে 30 বছরের জন্য জমি লিজ দেওয়া হয়। ঠিকাদারির কাজে কাঁটাপুকুরের ভূকৈলাস রোডের আজগারকে দেওয়া হয়, যদিও আজগারের দেহ উদ্ধার হয়েছে। স্থানীয় প্রভাবশালী তৃণমূল নেতা আজগার, এই আজগারেরও মৃত্যু হয়েছে এই বিপর্যয়ে। আজ সকালেই তার দেহ উদ্ধার হয়। গোডাউন বিপর্যয়ে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে শম্ভুনাথ বেহরা। দিনভর গা ঢাকা দেওয়ার পর রাতে প্রায় রাত 3টে নাগাদ তাকে গ্রেফতার করে পুলিশ। কে এই শম্ভুনাথ বেহরা, কি জানা যাচ্ছে এর সম্পর্কে আরো জানবো ইরনের কাছ থেকে। ইরন, কি ব্যাকগ্রাউন্ড শম্ভুনাথ বেহরার? শম্ভুনাথ বেহেরা বয়স আনুমানিক 60 বছর, 60 বছরের বেশি। তার জন্মসূত্র হচ্ছে উড়িষ্যার বেহরামপুর, কর্মসূত্র বা সেটা দীর্ঘদিন কলকাতা। 1988-89 সাল নাগাদ এই যে ফ্ল্যাট, যেখানে মানি টাওয়ার নিউ আলিপুরে জেমস লং সরণি, তার ওপরে এই ফ্ল্যাটে তিনি ফ্ল্যাট কেনেন। পরবর্তীতে একে একে একাধিক ফ্ল্যাট কেনেন, 2টি অফিস সহ, মেয়ের অফিস সহ, থাকার ঠিকানা হিসেবে সব মিলিয়ে 6টি ফ্ল্যাট রয়েছে তার। এছাড়া তিনি মূলত ব্যবসার কাজ করতেন, চা প্যাকিং, চায়ের ক্ষেত্রে রপ্তানি করার, চা রিলেটেড কাজ করতেন। এছাড়াও তার এই যে ডেভেলপমেন্টের কাজ ছিল, সরকারি জমি লিজ নেওয়ার পর সেখানে একটি গোডাউন তৈরি করে অন্য কোম্পানিকে ভাড়া দেওয়ার কাজ। আর এই কাজ করার জন্যই শম্ভুনাথ বেহরা তিনি ভাড়া নিয়েছিলেন বা তিনি লিজ নিয়েছিলেন পোর্টের থেকে 30 বছরের জন্য এই জমি। এবং এই জমি নেওয়ার পর যেটা গত বছর থেকে কাজ শুরু হয় এবং এই কাজের দায়িত্ব দেওয়া হয় কাকে? ইতিমধ্যে যার নাম সামনে এসে, যিনি মারাও গেছেন, আজগার হোসেন। আজগার হোসেন হচ্ছে কাঁটাপুকুর অঞ্চলের ভূকৈলাস রোডের একজন স্থানীয় তৃণমূল নেতা। তৃণমূল আমলে তার উত্থান চোখে পড়ার মতো ছিল। প্রথমে পার্কিংয়ের ব্যবসা, পরবর্তী সময় এই ডেভেলপমেন্টের কাজ তিনি করতেন। এই আজগার আর শম্ভুনাথ যে বেশ কয়েক বছর ধরে পরিচিত বা পূর্ব পরিচিত, সেটা শম্ভুনাথ বেহরার যারা প্রতিবেশী তারা নিজেরা জানিয়েছেন যে সেখানে আসতেন, তাকে দেখাও যেত। তো এই আজগার গতকালের ঘটনার পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। শম্ভুনাথ বেহরা তিনি গতকাল, যেটা তার ড্রাইভার আমাদের জানিয়েছেন, যে গতকাল তিনি সকালে তার অফিসের উদ্দেশ্যে বেরিয়েছিলেন, কিন্তু যখন জানতে পারেন এরকম একটা ঘটনা ঘটেছে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং তারপরই তিনি নিজের বাড়িতে ফিরে যান। এরপরে এক বিস্তর নাটক হয়। পুলিশ যখন এই শম্ভুনাথ বেহরার অ্যাড্রেস খুঁজে পায়, সেখানে ট্র্যাক করার চেষ্টা করে, কোনোভাবেই ধরা দিচ্ছিলেন না বা সামনে আসছিলেন না শম্ভুনাথ বেহরা। তারপর পুলিশ টাওয়ার লোকেশন চেক করে দেখে যে হ্যাঁ, বাড়িতেই রয়েছে ফোন, তার ফোনে রিংও হচ্ছিল। ড্রাইভারকে নিয়ে এসে সিসিটিভি ফুটেজ পুরো ঘন্টার পর ঘন্টা দেখা হয়। তাতে দেখা যায় গাড়ি ইন আছে, আউট নেই, এবং পুলিশ শিওর হয়ে যায় যে বাড়িতেই রয়েছেন, কোনো এক জায়গায় গা ঢাকা দিয়েছেন। তিনি ড্রাইভিং পারতেন না, যার ফলে গাড়িগুলো রয়েছে। ঘন্টা 10 খোঁজাখুঁজির পর বন্ধুর ফ্ল্যাট থেকে 10 তলায়, মেয়ের ফ্ল্যাটের উল্টো দিকে একটি বন্ধুর ফ্ল্যাট, সেখানে লুকিয়েছিলেন শম্ভুনাথ বেহরা। কিন্তু 10 ঘন্টার মাথায় তিনি আচমকা ঘরের লাইট জ্বালিয়ে ফেলেন বা ওই ঘরে যারা ছিলেন তাদের কেউ, যার ফলে পুলিশে সচেতন হয় এবং তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়। প্রথমে আটক, পরে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। ইতিমধ্যেই 3 জন একদমই ইরন, ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে শম্ভুনাথ বেহরা। নাটকীয়ভাবে গতকাল তাকে গ্রেফতার করেছে পুলিশ। বন্ধুর ফ্ল্যাট থেকে পাকড়াও শম্ভুনাথ বেহরা। 10 ঘন্টা ধরে তল্লাশির পর শম্ভুনাথের হদিশ মেলে। তার মোবাইল লোকেশন ট্র্যাক করে হদিশ পায় পুলিশ। কিন্তু
যার খোঁজ পাওয়া যাচ্ছিল না, আজগার ঠিকাদার, যে ঠিকাদারকে কাজের বরাত দিয়েছিল এই শম্ভুনাথ বেহরার, যে আজগার অত্যন্ত ঘনিষ্ঠ ছিল শম্ভুনাথ বেহরার এবং এলাকার তৃণমূল নেতা হিসেবেই পরিচিত ছিল, সেই আজগারের আজ দেহ উদ্ধার হয়েছে এবং এই নিয়ে 6 জনের মৃত্যু হয়েছে। ইরন রয়েছে সঙ্গে। ইরন, আজগারেরও দেহ উদ্ধার হলো আজ। একদমই গতকাল যখন আমাদের কাছে খবর এসে পৌঁছয় শম্ভুনাথ বেহরার নাম প্রথম নিউজ 18 বাংলার কাছে এসে পৌঁছয়, যে নিউজ 18 বাংলার যে খবর আমরা দেখিয়েছিলাম, পোর্টের সূত্র থেকে আমার কাছে খবর এসে পৌঁছেছিল যে এই জমির লিজ নিয়েছেন, পোর্টের কাগজে দেখা যাচ্ছে শম্ভুনাথ বেহরা বলে একজন, বেহরাস ব্রাদার্স নামে। এছাড়া যে খবর যে আজগার, তিনি হচ্ছে এই ডেভেলপমেন্টের কাজটা করতেন এবং গতকালই জানা যাচ্ছিল যে তিনি ঘটনাস্থলে ছিলেন এবং এই ভেঙে পড়ার ঘটনায় যখন গোডাউন ভেঙে পড়ে তার নিচে চাপা পড়ে যান। যদিও গতকালের পর থেকে তার ফোন পাওয়া যাচ্ছিল না, ফোন সুইচ অফ ছিল, পুলিশ খোঁজাখুঁজি করছিলেন। গতকাল মিডনাইটে বিভিন্ন যখন উদ্ধার কাজ চলছে, সারা রাত ব্যাপী যে উদ্ধার কাজ চলেছে, তখনই আজগারের দেহ উদ্ধার করা হয়, পরবর্তী সময় পরিবারকে দিয়ে শনাক্ত করা হয় এবং আজ সকালে SSKM ট্রমা সেন্টারে নিয়ে আসা হয় এবং সেখানে তার পরিবার এবং তার আত্মীয় স্বজন দেহ শনাক্ত করেছেন। এই আজগারের দেহ শনাক্ত করতে আসা এক ব্যক্তি, তিনি তার আত্মীয় বা তার ভাড়াটে হিসেবে বলছেন, তিনি বলছেন যে হ্যাঁ এটা আজগার, এটা যেমন ঠিক, পাশাপাশি ঘটনাস্থল তারাতলায় যে নিম্নমানের কাজ হয়েছিল সেটাও তিনি নিজে দেখে স্বীকার করছেন বা জানাচ্ছেন। তিনি বলছেন যে হ্যাঁ আজগার এই দায়িত্ব নিয়েছিল এবং গতকাল তারা গিয়ে দেখেছেন যে সরু একটা বিমের ওপর ভারী বিম দেওয়া হচ্ছে, কার্যত যেটা ভেঙে পড়ার সম্ভাবনা প্রায় 100% ছিল এবং যেটা গতকাল হয়েছে। কেন হলো, কেন কম মেটেরিয়ালে কাজ করলেন, এর পেছনে কি অন্য কোনো যোগ, টাকা পয়সা কোথাও কি দিতে হতো? সেক্ষেত্রে এই টাকা পয়সা যে লেনদেন হতো বেহরা কি জানতেন কিনা, বেহরা তার কাজ দেখতেন, তার সোর্স বলছে, তার ড্রাইভার বলছে বেহরা মাঝে মধ্যে ভিজিটে যেতেন, সেক্ষেত্রে কি তার কাছে কিছুই জানা ছিল না? একদমই, এই শম্ভুনাথ বেহরাকে গ্রেফতার করেছে পুলিশ এবং তার কাছ থেকে অনেক অজানা প্রশ্নের উত্তর খুঁজছে এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে। ইতিমধ্যে 6 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং গ্রেফতার 3 জন। कल कुछ काम हो रहा था, इसके वजह से पूरा धंस गया, उसमें असगर भाई का बॉडी मिला गया। इतना मोटा बीम और इतना पतला छड़ ये कैसे पॉसिबल है? कल का घटना है, कल हमने देखा। हम लोग गांव में एक तल्ला भी बनाते हैं तो उसको मोटा छड़ दिया जाता है और इतना बड़ा बीम में इतना पतला छड़ देके ये लोग कैसे, और भी बहुत काम किए लेकिन अच्छा काम था उनका, लेकिन इतना पतला छड़ देने का बाद ये कैसे इम्पॉसिबल वाला काम किया है? बहुत गलत, ये गलती हुआ तभी तो गिरा। कौन किया? जो बना रहा तो वही करेगा ना, तो बेचारा मर गया। अभी ये काम किया तो दिखाई दे रहा भैया, सब पूरा दुनिया देखा इसको। पहले तृणमूल में था, जब तृणमूल पार्टी हटी है तो सब खत्म हो गया है। जब हम लोग वहाँ पर से आदमी लोग को निकाला जा रहा है तो देख रहे हैं कि इतना पतला छड़ से लोग कैसे काम किया हो।